ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital piracy of this content is a criminal offense. এই গল্পের সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। স্টোরি লাইন ইউটিউব চ্যানেল প্রেজেন্স। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের রচনা অবলম্বনে টেরোড্যাকটিলের ডিম গল্পের সূত্রধর এবং গল্প পাঠে আমি চান্দ্রিক। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা এক অন্য ধারার গল্প, টেরোড্যাকটিলের ডিম। আমি কে তা একটু পরেই বুঝতে পারবেন। তার আগে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। তাহলে শুরু করা যাক। বদনবাবু আপিসের পর আর কার্জন পার্কে আসেন না। আগে ছিল ভালো, সুরেন বাড়ুর যে স্ট্যাচুর পাশটায় ঘণ্টা খানেক চুপচাপ বসে বিশ্রাম করে তারপর ট্রামের ভিড়টা একটু কমলে সন্ধ্যায় সন্ধ্যায় শিব ঠাকুর লেনে বাড়ি ফিরতেন। এখন ট্রামের লাইন ভিতরে এসে পড়ায় পার্কে বসার আর সে আনন্দ নেই। অথচ এই ভিড়ে গলদঘর্ম অবস্থায় ঝুলতে ঝুলতে বাড়ি ফেরাই বা যায় কি করে? আর শুধু তাই নয়, দিনের মধ্যে একটা ঘন্টা অন্তত একটু চুপচাপ বসে থেকে কলকাতার যেটুকু খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আছে তা উপভোগ করা। এ না হলে বদনবাবুর যেন জীবনই বৃথা। কেরানি হলেও কল্পনাপ্রবণ তিনি। এই কার্জন পার্কে বসেই মনে মনে তিনি কত গল্পই ফেঁদেছেন, কিন্তু লেখা হয়ে ওঠেনি কোনো দিন। সময় কোথায়? লিখলে হয়তো নামটাম করতে পারতেন এমন বিশ্বাস তার আছে। অবশ্যই গল্পগুলো যে সবই মাঠে মারা গেছে তা নয়। তার পঙ্গু ছেলে বিল্টু এখন বড় হয়েছে, 7 বছর বয়স তার। সে বিছানা ছেড়ে উঠতে পারে না, ফলে তার অনেকখানি সময় হয় মার কাছে না হয় বাবার কাছে গল্প শুনে কাটে। জানা গল্প, ছাপা গল্প, ভূতের গল্প, হাসির গল্প, দেশ বিদেশের রূপকথা, উপকথা, প্রায় সবই তার গত 3 বছরে শোনা হয়ে গেছে। কম করে 1000 খানেক গল্প। ইদানিং বদনবাবু তাকে রোজ রাত্রে শোয়ার আগে একটি করে নতুন গল্প বানিয়ে বলছেন। এ গল্প তার কার্জন পার্কে বসেই বানানো। কিন্তু গত 1 মাসে এই নিয়মের ব্যতিক্রম ঘটেছে অনেকবার। যে কটি গল্প বলেছেন তাও যে তেমন জমেনি তা বিল্টুর মুখ দেখেই বোঝা গেছে। তা হবে নাই বা কেন? একে তো এমনিতেই অফিসে কাজের চাপ, তার উপরে বিশ্রামের জায়গাটির সঙ্গে চিন্তার সুযোগটিও যে লোপ পেয়েছে। কার্জন পার্ক ছাড়ার পর কদিন লালদিঘির ধারটায় গিয়ে বসেছিলেন। ভালো লাগেনি। টেলিফোনের ওই অতিকায় রাক্ষসে বাড়িটা আকাশের অনেকখানি খেয়ে ফেলে সব মাটি করে দিয়েছে। তারপরে অবশ্যই লালদিঘির মাঠেও চলে এসেছে ট্রামের রাস্তা, এবং বদনবাবু বিশ্রামের অন্য জায়গা খুঁজতে বাধ্য হয়েছে। আজ
তিনি এসেছেন গঙ্গার ধারে, আউটরাম ঘাটের দক্ষিণে। রেল লাইনের ধার দিয়ে পোয়াটাক পথ গিয়ে এই বেঞ্চি। ওই দেখা যাচ্ছে তোপের কেল্লা। লোহার শিকের মাথায় বলটা এখনও রয়েছে, যেন কাঠের ডগায় আলুর দম। বদনবাবুর স্কুলের কথা মনে পড়ে গেল। একটা বাজলেই গুরুম করে তোপের শব্দ, আর টিফিনের ছুটি, আর হেডমাস্টার হরিনাথবাবুর ট্যাঙ্ক ঘড়ি মেলানো। জায়গাটা ঠিক নির্জন বলা চলে না। সামনেই নদীতে সার সার নৌকো বাঁধা, আর তার উপরে মাঝি মল্লাদের কথাবার্তা। দূরে একটা ছাই রঙের জাপানি জাহাজ এসে নোঙর ফেলেছে। আরও দূরে খিদিরপুরের দিকটায় সন্ধ্যায় আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে মাস্তুল আর কপিকলের ঝাড়। বাহ, বেশ জায়গা, বেঞ্চিটায় বসা যাক। ওই যে শুকতারা, স্টিমারের ধোঁয়ার ভিতর দিয়ে আবঝা আবঝা দেখা যায়। বদনবাবুর মনে হলো যেন অনেক দিন তিনি এতখানি আকাশ একসঙ্গে দেখেননি। আহা, কি বিরাট, কি বিশাল! এমন না হলে কল্পনার পাখি ডানা মেলে উড়বে কি করে? বদনবাবু ক্যাম্বিসের জুতোটা খুলে পা তুলে বাবু হয়ে বসলেন। আজ তিনি একটা কেন, অনেকগুলো গল্পের প্লট ফাঁদবেন এখানে বসে। এতদিনের অভাব মিটিয়ে নেবেন। বিল্টুর খুশি ভরা মুখটা তিনি যেন চোখের সামনে দেখতে পেলেন। নমস্কার। এই রে, এখানেও ব্যাঘাত। বদনবাবু ফিরে দেখলেন একটি লিকলিকে রোগা লোক, বছর 50 বয়স, পরনে খয়েরি কোট প্যান্ট, কাঁধে চটের থলি। সন্ধ্যার ফিকে আলোয় মুখ ভালো বোঝা যাচ্ছে না, তবে চোখের দৃষ্টি যেন অস্বাভাবিক তীক্ষ্ণ। আর ওটা কি, স্টেথোস্কোপ নাকি? ভদ্রলোকের বুকের কাছে একটি ঝোলায়মান যন্ত্র থেকে দুটি রবারের নল বেরিয়ে তার কানের মধ্যে ঢুকেছে। আগন্তুক মৃদু হেসে বললেন, ডিস্টার্ব করছি না তো? কিছু মনে করবেন না, আপনাকে এখানে কখনো দেখিনি তো, তাই। বদনবাবু বেজায় বিরক্ত হলেন। বেশ তো নিরিবিলি ছিলাম রে বাবু, কেন মিছে গায়ে পড়ে আলাপ করা? হ্যাঁ, সব মাটি হয়ে গেল। বেচারি বিল্টুকে কি কৈফিয়ত দেবেন তিনি? আগে আসেনি তাই দেখেননি আর কি। এত বড় শহরে দেখার চেয়ে না দেখার লোকের সংখ্যাই বেশি নয় কি? আগন্তুক বদনবাবুর শ্লেষ অগ্রাহ্য করলেন, বললেন, আমি আসছি আজ 4 বছর ধরে সমানে। ও, ঠিক এইখানে, এই একই জায়গায়, এই বেঞ্চিতে। এটাই আমার এক্সপেরিমেন্টের জায়গা কি না? এক্সপেরিমেন্ট? গঙ্গার ধারে খোলা মাঠে আবার এক্সপেরিমেন্ট কি? লোকটা ছিটগ্রস্ত নয় তো? কিংবা যদি অন্য কিছু হয়, গুন্ডা জাতীয় কিছু? কলকাতা শহর তো কিছুই বলা যায় না। সর্বনাশ! বদনবাবু আজ যে মাইনে পেয়েছেন, ট্যাঁকে রুমালে বাঁধা 2খানা করকরে 100 টাকার নোট, তাছাড়া পকেটে মানি ব্যাগে নোট খুচরো মিলিয়ে 55 টাকা 32 নয়া পয়সা। বদনবাবু উঠে পড়লেন, সাবধানের মার নেই। সে কি মশাই, চললেন? রাগ করলেন নাকি? না না, তবে এই তো বসলেন, এর মধ্যেই উঠছেন। সত্যিই তো, তিনি এমন ছেলে মানুষই করছেন কেন?
ভয় কিসের? 30 গজ দূরে সামনের নৌকাগুলোতে অন্তত 100 খানেক লোক। যাই, দেরি হলো। দেরি? সবে তো 5:30। অনেকখানি পথ যেতে হবে। কতখানি? সেই বাগবাজারে। আরে রাম 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 রাম, তাও যদি বলতেন শ্রীরামপুর কি চুঁচড়ো, কি নিদেন পক্ষে দক্ষিণেশ্বর। তাও কম কি, ট্রামে করে পাক্কা 40 মিনিট, তার ওপর 10 মিনিটের হাঁটা তো আছেই। তা বটে। কথাটা বলতে বলতেই আগন্তুক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। তারপর বিড়বিড় করে বললেন, 40 + 10, 50। আমি আবার মিনিট ঘন্টার হিসেবটায় ঠিক অভ্যস্ত নই। আমাদের হচ্ছে, বসুন না, একটুকুন বসে যান। বদনবাবু বসলেন। আগন্তুকের গলার স্বর আর চোখের চাহনির মধ্যে কি জানি একটা আছে, যার জন্য বদনবাবু তার অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। মনে মনে ভাবলেন, একেই বোধহয় বলে হিপনোটিজম। আগন্তুক বললেন, বুঝলেন মশাই, আমি যাকে তাকে আমার পাশে বসতে বলি না। আপনাকে দেখে মনে হলো আপনি ভাবুক লোক, কেবলমাত্র টাকা না পাইয়ের হিসেব নিয়ে পৃথিবীর মাটি আঁকড়ে পড়ে থাকেন না, যেমন আর 99.9 রেকারিং% লোকে থাকে। কেমন, ঠিক বলিনি? বদনবাবু আমতা আমতা করে বললেন, আগে মানে? আপনি বিনয়ও বটে। সেও ভালো, সেও ভালো। বড়াই আমি পছন্দ করি না। বড়াই করতে চাইলে আমার চেয়ে বেশি কেউ করতে পারতো না, বুঝলেন? আগন্তুক থামলেন। তারপর কান থেকে নল দুটো খুলে যন্ত্রটা পাশে বেঞ্চির উপর রাখলেন। বুঝলেন, ভয় হয়। অন্ধকারে অসাবধানে সুইচে হাত পড়ে গেলেই কেলেঙ্কারি। এতক্ষণ ধরে বদনবাবুর ঠোঁটের ডগায় একটা প্রশ্ন এসে আটকে ছিল, এবার বেরিয়ে পড়ল। আপনার ও যন্ত্রটা কি স্টেথোস্কোপ না অন্য কিছু? বদনবাবুর প্রশ্নটি ভদ্রলোক সম্পূর্ণ অগ্রাহ্য করে গেলেন। ভারী অভদ্রত। উত্তরের বদলে আর একটা অবান্তর প্রশ্ন করে বসলেন। বললেন, আপনি লেখেন? লিখি মানে গল্প। গল্প, প্রবন্ধ হোক, যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও জিনিসটা আমার আবার ঠিক আসে না। অথচ এত সব কীর্তি, এত অভিজ্ঞতা, এত গবেষণা, এগুলো সব ভবিষ্যতের জন্য লিখে যেতে পারলে বেশ ভালো হতো। অভিজ্ঞতা, গবেষণা, লোকটা বলে কি? বলছি, পর্যটক করকম দেখেছেন? লোকটার প্রশ্নগুলোর সত্যি কোনো মাথা মুন্ডু নেই। পর্যটক একটা দেখবারই বা সৌভাগ্য কতজনের হয়? পর্যটক যে এক রকমের বেশি হয় তাই তো জানতাম না। সে কি, 3 রকম যে কেউ বলতে পারে: জলচর, স্থলচর আর বোমচর। প্রথম দলে ভাস্কো ডা গামা, ক্যাপ্টেন স্কট, কলম্বাস ইত্যাদি। স্থলে হিউয়েন সাং, ম্যাঙ্গো পার্ক, লিভিংস্টোন, মায় থেকে আমাদের গ্লোব ট্রটার উমেশ ভট্টাচার্য পর্যন্ত। আর আকাশে ধরুন প্রফেসর পিকার্ড, যিনি বেলুনে 50,000 ফুট উঠেছিলেন। আর এই সেদিনের চোখা গ্যাগারিন। অবশ্যই এগুলি সবই খুব মামুলি। আমি যে ধরনের পর্যটকের কথা বলছি সেটা জলেও নয়, মাটিতেও নয়, আকাশেও নয়, তবে কালে। মানে? আহা, বুঝলেন না? কালের মধ্যে ঘোরাফেরা।
অতীতকালে পারি, আগামীকালে সফর, ইচ্ছে মতো ভূত ভবিষ্যতে বিচরণ। বর্তমানে তো আছি, তাই ওটা নিয়ে আর মাথা ঘামাই না। এতক্ষণে বদনবাবুর কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। তিনি বললেন, H.G. ওয়েলসের কথা বলছেন তো? টাইম মেশিন, সেই যে একটা সাইকেলের মতো জিনিসে চেপে একটা হ্যান্ডেল টানলেই অতীত যুগে আর একটা টানলেই ভবিষ্যতে চলে যায়। সে তো গল্প মশাই। আমি বলছি সত্যি ঘটনা, আমার ঘটনা, আমার অভিজ্ঞতা, আমার মেশিন। কোনো সাহেব লিখিয়ের মন গড়া গাঁজাকুড়ি গল্প নয়। কোথায় যেন একটা স্টিমারের ভোঁ বেজে উঠল। বদনবাবু ঈষৎ চমকে হাত দুটোকে চাদরের ভিতর ঢুকিয়ে জড়সড় হয়ে বসলেন। কিছুক্ষণ বাদে নৌকোর বাতিগুলো ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না। ঘনায়মান অন্ধকারে আর একবার আগন্তুকের মুখের দিকে চাইলেন বদনবাবু। সন্ধ্যার আকাশের শেষ রংটুকু তাঁর চোখের মণিতে। আগন্তুক আকাশের দিকে মুখটা তুলে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বুঝলেন, হাসি পায়। 300 বছর আগে এইখানে ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা কুমির ও তার মাথার উপর একটা বক বসে রোদ পোয়াচ্ছিল। ওই খড়ের নৌকোটার জায়গায় একটা পালতোলা ওলন্দাজ জাহাজের ডেক থেকে এক নাবিক একটা গাদা বন্দুক দিয়ে কুমিরটাকে মারে। এক গুলিতেই কুমির শেষ। বকটা ঝটপটিয়ে উড়ে পালাবার সময় তার একটি পালক খসে আমার পায়ের সামনে পড়ে। এই দেখুন, এই সেই পালক। আগন্তুক থলির ভেতর থেকে একটা ধপধপে সাদা পালক বের করে বদনবাবুর হাতে দিলেন। বদনবাবু খানিকক্ষণ ধরে পালকটিকে খুব ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, লাল ছিটে ফোঁটাগুলো কি? ওই কুমিরের রক্ত খানিকটা ছিটকে বকটার গায়ে পড়েছিল। বদনবাবু পালকটা ফেরত দিয়ে দিলেন। আগন্তুকের চোখের আলো মিলিয়ে আসছে। গঙ্গার স্রোতে কচুরিপানা ভেসে যাচ্ছিল। এখন আর প্রায় দেখা যায় না। জল, মাটি, আকাশ সব ঘোলাটে একাকার হয়ে আসছে। এই নিন, এটা বুঝতে পারছেন কি জিনিস? বদনবাবু জিনিসটি হাতে নিয়ে দেখলেন। একটা লোহার ছোট্ট 3 কোনা ফলক। মাথাটা ছুঁচল। আগন্তুক বললেন, 2000 বছর আগে নদীর মাঝামাঝি ওই বয়াটার কাছ দিয়ে একটা মকরমুখো জাহাজ বাহারের ফুল কাটা পাল তুলে সমুদ্রের দিকে চলেছে। সদাগরি জাহাজ বোধহয়। বলিদ্বীপ টলিদ্বীপ কোথাও বাণিজ্য করতে চলেছে আর কি। পশ্চিমের বাতাসে 32 দাঁড়ের চপচপানি এইখান থেকে শুনতে পাচ্ছি। আপনি? হ্যাঁ, আমি না তোকে। এইখানে ঠিক এই বেঞ্চিটার জায়গায় একটা বট গাছের পাশে লুকিয়ে আছি। লুকিয়ে কেন? বাধ্য হয়ে। এত বিপদ সংকুল জায়গা তা তো জানা ছিল না। ইতিহাসের পাতায় এইসব তো আর লেখা থাকে না। বাঘটাকের কথা বলছেন? বাঘের বাড়া মশাই, মানুষ। এই কোমর অবধি উঁচু নাক থ্যাবড়া মিশ কালো পণ্য মানুষ। কানে চোকরি, নাকে আংটা, গায়ে উল্কি, হাতে তীর ধনুক, তীরের ডগায় বিষাক্ত ফলা। বলেন কি? ঠিকই বলছি, এক বর্ণ মিথ্যে নয়। আপনি দেখলেন? আরে শুনুন না। বৈশাখ মাস ঝড় উঠল, আদিম ঝড়। এমন ঝড় আর ওঠে না। সেই মকরমুখো জাহাজ চোখের সামনে জলের তলায় তলিয়ে গেল। তারপর? তারপর আর কি,
তার থেকে একটা লোক ভাঙা তক্তায় চেপে আঙুর কুমিরের হাত থেকে রক্ষা পেয়ে কপাল জুড়ে ডাঙায় এসে, ওরে বাবা, কি? সেই বন্য মানুষ তার কি দশা করলো সে আপনি নিজের চোখে না দেখলে না 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 না, আমিও অবশ্য শেষ পর্যন্ত দেখতে পারিনি। একটা তীর বটের কুড়িটা এসে বিঁধেছিল, সেইটাকে নিয়ে সুইচ টিপে বর্তমানে ফিরে আসি। বদনবাবু হাসবেন না কাঁদবেন না অবাক হবেন তা বুঝতে পারলেন না। ওই সামান্য যন্ত্র আর ওই দুটো নলের মধ্যে এত জাদু আছে নাকি? এও কি সম্ভব? আগন্তুক বদনবাবুর মনের প্রশ্নটা হয়তো আন্দাজ করতে পেরেছিলেন। বললেন, এই যে দেখছেন যন্ত্রটা, কানের ভিতর নল দুটো ঢুকিয়ে এই ডান দিকের সুইচটা টিপলেই ভবিষ্যতে, আর বাঁ দিকের সুইচটা টিপলেই অতীতে চলে যাওয়া যায়। কোন যুগের কোন সময়টিতে যেতে চান সেটাও এই দাগ কাটা সনলেখা চাকার উপর কাঁটা ঘুরিয়ে ঠিক করে নেওয়া যায়। অবশ্যই 20-30 বছর এদিক ওদিক হয়ে যায় মাঝে মাঝে, তাতে কিছু যায় আসে না। সস্তার জিনিস তো, তাই অত অ্যাকুরেট নয় আর কি। সস্তা বুঝি? সস্তা মানে সস্তা, অবশ্যই কেবল পয়সার দিক দিয়েই। এর পিছনে রয়েছে 5000 বছরের বৈজ্ঞানিক জ্ঞান, বিদ্যে, বুদ্ধি। আজকাল লোকে ভাবে বিজ্ঞানের যত কারসাজি সবই বুঝি পশ্চিমে, এ দেশে আর কি হচ্ছে। আরে বাপু, এ দেশে যা হচ্ছে তা কি আর ঢাক পিটিয়ে হচ্ছে? তা হচ্ছে সব গোপনে, অগোচরে, লোকচক্ষুর আড়ালে। নাম জাহির করার ব্যাপারটা আমাদের দেশে কোনো কালেই ছিল না, এখনো নেই। আসল যারা গুণী তাদের হয়তো দেখাই পাবেন না কোনো দিন। দেখুন না ইতিহাসের দিকটায়, অজন্তা গুহার ছবি কে বা কারা এঁকেছেন তাদের নাম জানেন? 1000 বছরের পুরনো পাহাড়ের গা থেকে খোদা ইলোরার মন্দিরকে গড়ল, তার নাম জানে কেউ? ভৈরবীর আকার সৃষ্টি ঋগ্বেদ লিখলো কে? মহাভারত বেদব্যাসের নামে চলেছে, আর আমরা বলি বাল্মীকির রামায়ণ। কিন্তু এ দুটোর মধ্যে কত শত সহস্র নাম না জানা লোকের হাত আছে, মাথা আছে, তার হিসেব রাখে কেউ? এই যে পশ্চিমের বৈজ্ঞানিকেরা বড় বড় অঙ্ক কষে, ফর্মুলা কষে সব বড় বড় আবিষ্কার করে নাম কিনছেন, এই অঙ্কের গোড়ার কথাটা জানেন? গোড়ার কথা? কি গোড়ার কথা? বদনবাবু তা জানেন না। আগন্তুক বললেন, শূন্য। শূন্য? আরে বাবা, শূন্য, 0 0। আগন্তুকের কথায় বদনবাবু ভ্যাবাচাকা খেয়ে আকাশ পাতাল ভাবতে লাগলেন। আগন্তুক বলে চললেন, 1 2 3 4 5 6 7 8 9 0। এই 10টার বেশি আর সংখ্যা নেই, শূন্য অর্থাৎ ফক্কা। অথচ একের পিঠে শূন্য দিলে হলো গিয়ে 10, 9-এর 1 বেশি। ম্যাজিক বুঝলেন, ম্যাজিক। ভাবলে কুল কিনারা পাবেন না, অথচ আমরা মেনে নিচ্ছি। কেন মানছি তাও বুঝতে পারবেন না। কিন্তু এই 9টি সংখ্যা আর শূন্য, এই দিয়ে রাজ্যের যত অঙ্ক, যত হিসেব, যত ফর্মুলা, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ত্রৈরাশিক, ভগ্নাংশ, ডেসিমেল, আলজাবরা, এরিথমেটিক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, মাই অ্যাটম, রকেট, রিলেটিভিটি, এর একটিও এই 10টি সংখ্যা ছাড়া হওয়ার জো নেই। আর এই সংখ্যা এলো কোত্থেকে জানেন? ভারতবর্ষ। এখান থেকে আরব দেশ, আরব থেকে ইউরোপ, এবং তারপর সারা পৃথিবী। বুঝেছেন? এর আগে কি ছিল জানেন? বদনবাবু আবার ডাইনে বাঁয়ে মাথা নাড়লেন। সত্যি তার জ্ঞান কত সীমাবদ্ধ। আগন্তুক বললেন, আগে ছিল রোমান কায়দা, সংখ্যা নেই, কেবল অক্ষর।
এক হলো আই, দুই হলো দুটো আই, তিন হলো তিনটে আই, কিন্তু চার হয়ে গেলে আবার দুটো অক্ষর আই আর ভি, আর পাঁচ হলো এক অক্ষর ভি। নিয়মের কোনো মাথা মুন্ডু নেই। বাংলায় 1962 লিখতে 4 অক্ষর লাগে, আর রোমানে কত জানেন? কত? 7। MCM DCII, বুঝলেন কিছু? 888 লিখতে বাংলা 3 অক্ষরের জায়গায় রোমানে কত লাগে জানেন? 1 ডজন। DCCCLXXXVIII, এই হারে বিজ্ঞানের বড় বড় ফর্মুলা লিখতে বৈজ্ঞানিকদের কি অবস্থা হতো ভাবতে পারেন? 30 পেরোতে না পেরোতেই দেখতেন হয় সব চুল পেকে গেছে, না হয় টাক পড়ে গেছে। আর চাঁদে রকেট পাঠানোর ব্যাপারটা তো নির্ঘাত আরো 1000 বছর পিছিয়ে যেত। ভেবে দেখুন, আমাদেরই দেশের একটি অজ্ঞাত লোকের আশ্চর্য বুদ্ধির জোরে অঙ্কের ভুল পাল্টে গেল। এবার আগন্তুক দম নেবার জন্য থামলেন। গির্জার ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে আসছে। 6টা বাজল। আলো হঠাৎ বাড়ল কেন? বদনবাবু পূব দিকে চেয়ে দেখলেন গ্র্যান্ড হোটেলের ছাদের পিছন দিয়ে ত্রয়োদশীর চাঁদ উঠেছে। আগন্তুক বললেন, আগে যেমন এখনো তাই। দেশে ঢের লোক আছে যাদের নাম দাম কেউ জানেও না আর জানবেও না, কিন্তু তাদের বিদ্যে বুদ্ধি পশ্চিমের কোনো বৈজ্ঞানিকের চেয়ে এক চুল কম নয়। এদের সাধারণত কাগজ, পেন্সিল, বইপত্তর, ল্যাবরেটরি কোনো দরকার হয় না। এরা নিরিবিলি চুপচাপ বসে ভাবেন, আর মাথার মধ্যে ভারী ভারী ফর্মুলা কষে ভারী ভারী সমস্যার সমাধান করেন। আপনি কি তাদেরই মধ্যে একজন? না না, তবে এমন একজন লোকের সাক্ষাৎ পড়ার জোরে একবার আমি পেয়েছিলাম। এখানে নয় অবশ্যই, এ তোল্লাটে নয়। জোয়ান বয়সে পায়ে হেঁটে অনেক ঘুরেছি পাহাড়ে টাহাড়ে, তাদেরই একটাতে। বুঝলেন, অসাধারণ পুরুষ, নাম গণিতানন্দ। ইনি অবশ্যই লিখেই অঙ্ক কষতেন। ইনি যেখানে থাকতেন তার আশেপাশে 30 মাইলের মধ্যে পাহাড়ের গায়ে যতগুলি পাথরের চাঁই ছিল, তার প্রত্যেকটির পা থেকে মাথা অবধি অঙ্কের হিজিবিজিতে ভরা, খড়ি দিয়ে লেখা। বুঝলেন, তাঁর যিনি গুরু, তাঁর কাছ থেকেই গণিতানন্দ অতীত ভবিষ্যতে বিচরণের রহস্য জানতে পেরেছিলেন। আমি গণিতানন্দের কাছ থেকেই জেনেছিলাম এভারেস্টের চেয়েও 5000 ফুট উঁচু একটি পাহাড়ের চূড়ো ছিল হিমালয়। আজ থেকে 47,000 বছর আগে একটা প্রলয়ঙ্কর ভূমিকম্পে এই পাহাড়ের অর্ধেকটা নাকি মাটির ভেতরে ঢুকে যায়, এবং এই একই ভূমিকম্পে নাকি উত্তর হিমালয়ের একটা পাহাড়ে ফাটল ধরে তার থেকে একটি ঝর্ণা বেরিয়ে এই নদীটি আমাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে সেটি সৃষ্টি করে। এবার বদনবাবু সত্যি ঘাবড়ে গেলেন। চাদরের খুঁট দিয়ে কপালের ঘাম মুছে বললেন, আপনার ওই যন্ত্রটি কি তার কাছ থেকেই পাওয়া? হ্যাঁ, মানে পাওয়া ঠিক নয়, উনি উপাদান বলে দিয়েছিলেন। আমি সেই সব মাল মশলা সংগ্রহ করে যন্ত্রটি নিজেই তৈরি করে নিয়েছি। এই যে নলটা দেখছেন, এটা কিন্তু রবার নয়, এটা একরকম পাহাড়ি গাছের ডাল। এই যন্ত্রের একটি জিনিসের জন্য আমাকে কোনো দোকানে বা কারিগরের কাছে যেতে হয়নি। এর সমস্তই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। ডায়ালটায় দাগ কেটে নম্বর বসিয়েছি আমি নিজে হাতে, তবে নিজের হাতে তৈরি বলেই হয়তো মাঝে মাঝে একটু বিগড়ে যায়। ভবিষ্যতের সুইচটা তো দেখছি কদিন কাজই করছে না। আপনি ভবিষ্যতে গেছেন? হ্যাঁ, একবারই।
তবে বেশি দূরে না, এই ৩০ শতাব্দীর মাঝামাঝি। কেমন দেখলেন? আরে দেখবো কি মশাই, এইখানে তখন বিরাট রাস্তা, আর আমি একমাত্র মানুষ যে পায়ে হাঁটছি। এক উদ্ভট গাড়ির তলায় পড়তে পড়তে বেঁচে গেছিলাম, বাপরে বাপ। তারপর আর যাইনি। আর অতীতে কত দূর গেছেন? হ্যাঁ, ওই আর একটা গোলমাল বুঝলেন। আমার এই যন্ত্রের সাহায্যে সৃষ্টির গোড়ায় পৌঁছানো যায় না। বটে। না, আমি অনেক চেষ্টা করেও সবচেয়ে যা পিছনে গেছি, তখন অলরেডি সরীসৃপেরা এসে গেছে। বদনবাবুর গলা শুকিয়ে এলো। তিনি বললেন, কি সরীসৃপ? সাপ? আরে না না, সাপ তো ছেলে মানুষ। তবে এই ধরুন ব্রন্টোসরাস, টিরানোসরাস, ডাইনোসরাস, এইসব আর কি। তার মানে আপনি কি ওদেশেও গেছেন নাকি? ওই তো ভুল, ও দেশে কেন? আপনার কি ধারণা এসব জিনিস আমাদের দেশে ছিল না? ছিল নাকি? ছিল মানে এই ঠিক এইখানটায়, এই যে এই বেঞ্চির পাশটাতেই। বদনবাবুর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। আগন্তুক বললেন, আরে বাবা, গঙ্গা নামেনি তখনও। এই সব জায়গায় তখন ছিল এবড়ো খেবড়ো পাথরের ঢিপি আর লতা পাতা গাছপালার জঙ্গল। সে দৃশ্য ভুলবো না। ওই জেটির জায়গাটায় একটা শ্যাওলা ভরা ডোবা, চোখের সামনে দেখতে পাচ্ছি মশাই। একটা আলেয়া ধক করে জ্বলে উঠে মিনিটখানিক দুলে দুলে নিভে গেল। তারই আলোয় দেখলাম দুটো ভাঁটার মতো চোখ। চাইনিজ ড্রাগনের ছবি দেখেছেন তো? এও ঠিক তাই, বইয়ে ছবি দেখা ছিল। বুঝলাম এই সেই স্টেগোসরাস। কিসের জানি পাতা চিবোতে চিবোতে জলের ওপর দিয়ে ছপ ছপ করে এগিয়ে আসছে। মানুষ খাবে না জানি, কারণ এরা উদ্ভিদজীবী, কিন্তু তাও দেখি ভয়ে ঢোক গিলতে পারছি না। বর্তমানে ফিরে আসার সুইচটা টিপতে যাব, এমন সময় আমার মাথার উপর হঠাৎ একটা ঝটাপট শব্দ শুনে চমকে দেখলাম একটা টেরোড্যাকটিল। সে না পাখি, না জানোয়ার, না বাদুড়, জন্তুটার দিকে গোদ খেয়ে ধাওয়া করে গেল। এ আক্রোশের কারণ বুঝলাম হঠাৎ আমার পাশেই পাথরের ঢিবিটার দিকে চোখ পড়াতে। পাথরের গায়ে একটা বেশ বড় ফাটলে দেখি একটা সাদা গোল চকচকে ডিম। টেরোড্যাকটিলের ডিম বুঝলেন। দেখে ভয়ের মধ্যেও লোভ সামলাতে পারলাম না। ওদিকে লড়াই বেঁধেছে, আর এদিকে আমি দিব্যি ডিমটা বগলস্থ করে নিয়ে আগন্তুক হাসলেও বদনবাবুর কিন্তু হাসি পেল না। গল্পের জগতের বাইরে হয় নাকি এসব? আর যন্ত্রটা আপনাকে পরীক্ষা করতে দিতাম, কিন্তু বদনবাবুর কপালের শিরা এবার দপ দপ করে উঠল। তিনি ঢোক গিলে বললেন, কিন্তু কি? ফল পাওয়ার সম্ভাবনা খুবই কম। কেন? নিন, তবু একবার চেষ্টা করে দেখতে পারেন। লাভ না হলেও ক্ষতির সম্ভাবনা তো নেই। বদনবাবু গলা বাড়িয়ে দিলেন, জয় মা জগত্তারিণী, নিরাশ করো না মা। আগন্তুক নলের মুখ দুটি বদনবাবুর দু কানে গুঁজে দিয়ে সুইচটা টিপে খপ করে তার ডান হাতের কবজিটা ধরে ফেললেন। বললেন, নাড়িটা দেখতে হবে। এবার বদনবাবু বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে মিহি গলায় বললেন, অতীত না ভবিষ্যৎ? অতীত, 6000 BC। চোখটা চেপে বন্ধ করুন। বদনবাবু অধীর উৎকণ্ঠায় মিনিট খানেক চোখ বুজে বসে থাকলেন। তারপর বললেন, কই কিছু হচ্ছে না তো। আগন্তুক যন্ত্রটা খুলে নিলেন। ওই তো বললাম না, হবার সম্ভাবনা ছিল কোটিতে 1।
কেন? আমার মাথার আর আপনার মাথার চুলের সংখ্যা যদি এক হতো তাহলেই আপনার ক্ষেত্রে যন্ত্রটা কাজ করতো, বুঝতে পারলেন? আগন্তুকের কথায় বদনবাবু ফুটো বেলুনের মতো চুপসে গেলেন। এমন সুযোগটা এভাবে নষ্ট হলো। আগন্তুক আবার থলির ভিতর হাত ঢোকালেন। চাঁদের আলোয় এখন চারিদিক বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। একবার হাতে নিয়ে দেখতে পারি? বদনবাবু কথাটা জিজ্ঞেস করার লোভ সামলাতে পারলেন না। এবার আগন্তুক সাদা গোল চকচকে জিনিসটা বদনবাবুর দিকে এগিয়ে দিলেন। জিনিসটা বেশ ভারী আর আশ্চর্য মসৃণ। দিন, এবার উঠতে হয়, রাত হলো। বদনবাবু ডিমটা ফিরিয়ে দিলেন। আরও কত অভিজ্ঞতা যে আছে এর কে জানে। বললেন, কাল আবার আসছেন তো এইখানে? দেখি, কাজ তো পড়ে আছে অনেক। বইয়ে লেখা ঐতিহাসিক তথ্যগুলো তো এখনো কিছুই যাচাই করা হয়নি। কলকাতার গোড়াপত্তনের ব্যাপারটাও দেখতে হবে একবার। চারনক বাবাজিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে এরা। আজ আসি, জয়গুরু। ট্রামে উঠে বদনবাবুকে একটা বাজে অজুহাতে আবার নেমে যেতে হলো। কারণ পকেটে হাত দিয়েই তিনি চোখে অন্ধকার দেখলেন। মানিব্যাগটা উধাও। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝেছি। যখন চোখ বন্ধ করেছিলাম আর লোকটা হাত ধরলো নাড়ি দেখতে, ইস, ছি 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 ছি, কি বেকুবি না বনেছি আজ। বাড়ি যখন পৌঁছলেন তখন রাত প্রায় 8টা। বাবাকে দেখে বিল্টুর মুখটা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। এতক্ষণে কিন্তু বদনবাবু অনেকটা হালকা বোধ করছেন। বাবা, আজ গল্প বলবে তো? ভালো গল্প কিন্তু হওয়া চাই, অন্য দিনের মতো যেন না হয়। না রে, সত্যি। কিসের গল্প বাবা? টেরোড্যাকটিলের ডিম। আর তাছাড়া আরও অনেক, একদিনে পুরোবে না। সত্যি বলতে কি, বিল্টুর খুশির খোরাক আজ একদিনে যত পেয়েছেন তিনি, তার দাম কি অন্তত 55 টাকা 32 নয়া পয়সাও হবে না। শেষ হলো সত্যজিৎ রায়ের রচনা অবলম্বনে টেরোড্যাকটিলের ডিম। গল্পপাঠ এবং অজ্ঞাত লোকের চরিত্রে চান্দ্রিক দে, বদনবাবু রোহন শর্মা, ধ্বনি পরিকল্পনায় স্নেহাদ্র শর্মা, পরিচালনায় চান্দ্রিক দে। আবার পরের সপ্তাহে দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে।